নমস্কার, শুভ সকাল সকলকে। শ্রুতি এন্টারটেনমেন্ট প্রেজেন্ট আড্ডা ঘরে স্বাগত। আর আমি স্নেহা চলে এসেছি আজ আপনাদের সাথে আড্ডা দিতে। আর এই আজ আড্ডা ঘরে কাকে এনেছি জানেন? হ্যাঁ, আজ আমাদের আড্ডা ঘরে রয়েছে সাগর। সেই সাগর যে কিনা মাত্র 19 বছর বয়সে একটি বড় স্ট্রাগল পিরিয়ড পেরিয়ে একটা স্পাইস হোটেল চালাচ্ছে। তো সাগর, তোমার কেমন লাগছে আজকে আমাদের আড্ডা ঘরে এসে? নমস্কার, আমার এই আড্ডা ঘরে এসে খুব ভালো লাগছে। তো আমরা এই আড্ডা ঘরে তোমাকে কিছু কোয়েশ্চেন করব। তো সেই কোয়েশ্চেনগুলো তুমি প্রপারলি আনসার দেবে, সেটা আমরা দর্শকের সামনে তুলে ধরবো। ফার্স্ট তো তোমাকে একটা হ্যাটস অফ, যেহেতু 19 বছর বয়সে এসে এক নিজের বোনকে নিয়ে একটা পথ চলা, যেখানে একটা প্যারেন্টসের সাপোর্ট নেই বললেই চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি তোমাকে একদম হ্যাটস অফ। সত্যি কথা বলতে অশেষ ধন্যবাদ আজকে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, যাতে কি আমার নিজের মনের কথা আমি কিছু বলতে পারি। কারণ আমার দোকানে অনেক মানুষের কাছে আমি কথাগুলো বলেছি, কিন্তু আজকে যে এই প্ল্যাটফর্মটা প্রথম আমার জন্য এই জায়গায় এসে নিজের মনের কথাগুলো বলা, ওটার জন্য অশেষ ধন্যবাদ জানাই আড্ডাঘরকে এতটা আমাকে সাপোর্ট করার জন্য। আর থ্যাংক ইউ। তো প্রথমেই বলো, তুমি কি এখন পড়াশোনা করছো? এখন আমি কম্পিউটার কোর্স করছি। আচ্ছা, তো এই যে ভাইরাল হয়ে গেছো, ভাইরাল তো হয়েই গেছো, তো কেমন লাগছে এখন? সত্যি কথা বলতে গেলে আমরা সবাই জানি ভগবান ঠাকুরের আশীর্বাদ। আমি নৈহাটির বড় মাকে খুবই মানি, আর আমার উড়িষ্যার মা চর্চিকাকে মানি ঠাকুরের আশীর্বাদে, আর দিদির ভালোবাসায়, স্বস্তিকাদির ভালোবাসায়, আর সবার জন্য আমরা যেহেতু দর্শক, কারণ আজকে অনেক প্রতিটি মানুষের ভালোবাসা আমি পেয়েছি। আজকে আমার যে এই জায়গায় দাঁড়ানোর পেছনে সবার অনেক শ্রেয় আছে। কারণ এই যে আমার আগের লড়াইটা ছিল এখন একার, আর এখনকার যে লড়াইটা, এটা অনেক মানুষের আমার সাথে যুক্ত হয়েছেন, এত মানুষের ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি আমি। এটার জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। বাহ। তো আমাদের এই কলকাতায়, তুমি যেহেতু কলকাতায় এসছো, তুমি উড়িষ্যার ছেলে, তো এই কলকাতায় তো অনেকে স্পাইস হোটেল চালায়, তো তুমি কি করে ভাইরাল হলে? আমার ভাইরাল হওয়ার পেছনে বলতে গেলে অনেক মানুষের অবদান আছে। সত্যি কথা বলতে গেলে আমার কাছে একজন দাদা এসেছিলেন, উনি আমার ফার্স্ট ভিডিও করেন। ভিডিও করার পর ওনার পরে সেই ভিডিওটাতে আমি এতটা রেসপন্স পাইনি, কিন্তু ওনার পরে দুজন এসেছিলেন। দুজনের মধ্যে আমার মনে আছে চ্যানেলের নামটা দি সার্টিফাইড বং দাদা দিদি এসেছিলেন। উনি একটা পোস্টে লিখেছিলেন, ওনার পোস্টটা আমার মেবি মনে পড়ছে না, সাগরের আমার বিষয়ে লিখেছিলেন, কিন্তু পরে একটা কথা লিখেছেন, আমরা তো অনেক মানুষকে ভাইরাল করেছি, অনেক মানুষকে তুলে ধরেছি, এবার সাগরকে করা হোক। এই কথাটা স্বস্তিকা দি পড়েছিলেন, ওই পোস্টটাকে দিদি শেয়ার করেছিলেন, আর দিদির জন্যই আমার জীবনে অনেক পরিবর্তন হয়েছে। আর এমনি যে ব্লগাররা আছেন ওনাদেরও অনেক সাপোর্ট আছে, কিন্তু বেসিক্যালি দিদি যে এত ওনার ব্যস্ততার মধ্যে সময় বের করে আমার দোকানে পা রাখা এবং আমাকে এতটা সাপোর্ট করা, কি দিদি আমার সাথে আছেন, আর আমার দোকানে যে দিদি ওনার পুরো এন্টার টিম ফ্যামিলিকে নিয়ে বসে খাওয়া, এটা আমার জন্য অনেক ভাগ্যর ব্যাপার। আলাদাই একটা পাওনা। আমি যেটা সবসময় বুঝি, ঠাকুর ভগবান আমার কাছে সবসময় অনেকটা এতটা আমাকে আশীর্বাদ করেছেন প্রতিটি মুহূর্তে। আমার যে জায়গায় মনে হয় সব জায়গায় ভগবান থাকতে পারেন না, ওই জায়গায় বাবা মাকে বানিয়েছে। আর যে জায়গায় বাবা মা থাকেন না, সেই জায়গায় কিন্তু ভগবান অনেক মানুষকে বানিয়েছেন। যেহেতু আজকে যে সাগরকে তৈরি করার, সাগর নিজের ক্রেডিট না, এটা অনেক মানুষ তৈরি করেছে আমাকে। আজকে যে মানুষ, আমি হেঁটে চলে গেলে অনেক মানুষ বলে তুমি ভাইরাল হয়েছো, ভাইরাল ট্যাগটা না আমি বুঝি না এখনো অবধি। আমি তো আগেও সেই সাধারণ ছিলাম, সেই দোকানে সকালবেলা উঠতাম, দোকান খুলতাম, রান্না করতাম, মানুষকে খাওয়ানো, ভালো মন্দ সব কিছু বোঝা, এখনও সেই জিনিসটাই করি। কিন্তু হ্যাঁ, অনেক মানুষ আগে চিনতেন না, অনেক মানুষ এরকম ছিলেন যারা চিনতেন, তারা কথা বলতেন, এখন অচেনা মানুষ এসে কথা বলেন। এই জিনিসটা না অনেক ভালো লাগে, একটা আলাদা পাওনা এনে দিয়েছে, অনেক বড় পাওনা। আর যেরকম আজকালকার দিনে আমরা মানুষ বলতে গেলে না সাপোর্ট করাটা, এখন না অনেক মানুষের আমি সাপোর্ট পেয়েছি ছোটোবেলা থেকে। যেদিনকে আমি একটা কথা বুঝি, যেদিনকে আমি আমার বাবা মাকে হারিয়েছি, সেদিনকার দিনটা আমার জীবনে সবথেকে কষ্টকর। আমি আমার কথা বলার থেকে অনেক ছেলে মেয়ে ভাই বোনরা আছে যারা এই কষ্টটা করেছে, কিন্তু আমি যেটা বুঝি, সেই দিন যদি আমি উঠে দাঁড়াতে পেরেছি ওই কষ্টটাকে হারিয়ে, তাহলে জীবনে যতটা সময় কষ্টদায়ক সময় আসুক, যত খারাপ পরিস্থিতি আসুক, আমি ঠিক দাঁড়াতে পারবো।
সেই সময়টায় উঠে দাঁড়িয়েছিলে বলেই আজকের এই দিনটা। ওই দিনটা মানে এসছিল লাইফে, অ্যাক্সিডেন্টলি হয়তো এসছিল লাইফে, এসছিল বলেই আজকে এই দিনটা এসছে। আর বেসিক্যালি আমি কম কাঁদি, আমি না বেসিক্যালি কাঁদি না, কারণ হচ্ছে কিনা একটা জিনিস আমি বুঝি, সবসময় চোখের জলটা গড়ানোটা তার থেকে ভালো না জীবনে কিছু করার চেষ্টা। সবসময় আমাকে অনেক মানুষ অনেক ডিমোটিভেট করেছে আমার দোকান নিয়ে, কিন্তু এখনও অবধি ডিমোটিভেট হইনি। সবসময় মুখের মধ্যে স্মাইল থাকে, আরও কীভাবে ভালো করতে পারি। একদম ভালো থাকাটা খুব দরকার, এবং ভালো রাখার সাথে সাথে নিজের ভালো থাকাটা ভীষণ দরকার। আমরা হয়তো অনেক মানুষই রয়েছি যারা কিনা মানুষকে ভালো রাখতে গিয়ে নিজেদের ভালো থাকাটা ভুলে যায়। তো সেটা খুব দরকার, নিজের হাসি ফেসটা দেখলে তবেই তো অন্য কেউ দেখে সেই ফেসটা দেখে এনজয় নিতে পারবে নিজের লাইফে। আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করি, আমার স্ট্রাগলটা কিছু না, এরকম অনেক ছেলেমেয়েরা আছে মানে ভাই বোনরা আছে আমাদের কলকাতাতেই হোক না, আমি দেখেছি যারা কি এত ছোট বয়সে না মানে বাবা মাকে হারায়, ওদেরকে না দেখার মতন কেউ নেই। তাও আমি তাও ঠাকুরের কাছে সবসময় একটা জিনিস প্রার্থনা করি কি, ভগবান আপনি মানে আপনার মানে এত মানুষের জীবনে এত কষ্ট আছে, তাও ওরা মানে বাচ্চাদেরকে এত স্ট্রাগল করে ওরা দাঁড়িয়েছে। অনেক মানুষ স্ট্রাগল করে দাঁড়িয়েছে, হয়তো আজকে সাগরকে তুলে ধরা হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি এখন অবধি ভালো আছি, কেন ওই জিনিসটা না আমি ফেস করিনি। একটা মানে বাবা মাকে হারানো সেটি ছোট বয়সে, আমি যখন বাবা মাকে হারিয়েছি তখন আমার একটু বুঝতে শিখেছি, আর অনেক মানুষের সাপোর্ট পেয়েছি। এরকম হয় না, অনেক বাচ্চারা ভাই বোনরা থাকে ওরা সাপোর্ট পায় না, ওরা না অনেক যখন হয়তো হারিয়েছে তারা বোঝেইনি যে কি হারিয়েছে জীবন থেকে হারিয়েছে। এই জিনিসে না আমি রাস্তাঘাটে গেলে না আমার খুব কষ্ট হয়, সেই জিনিসটা আমি ফিল করতে পারিনি, কিন্তু ওরা করছে, ওদের কত কষ্ট, কিন্তু কষ্ট হলেও কি আমি কিছু করতে পারবো না একদমই। কিন্তু হ্যাঁ এটা বলতে পারি ঠাকুরকে এটা সবসময় প্রার্থনা করি কি আমি নৈহাটির বড় মাকে মানি অনেক, মায়ের জন্য আজকে এই জায়গায়। মাকে একটাই কথা বলি, মা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাকে যে মানুষগুলো দাঁড় করিয়েছে ওদেরকে একটু দেখো, তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। এটাই মাকে সবসময়, আর মা কিন্তু এটা শুনে, এটা আমি মানি। আমি যেখানে যে মুহূর্তে যে পরিস্থিতি মাকে ডাকলে মা শোনে, এটাই কিন্তু আমি সবাইকে বলতে চাই একটাই কথা, আপনারা ডাকবেন ঠাকুর ঠিক শুনবেন। তো এই যে হোটেল চালানো, যে এখন যে তুমি হোটেলটা রানিং চালাচ্ছ, তো এটা কি প্রথম থেকে ভাবনা ছিল না পরিস্থিতির জন্যই হোটেলটা চালু করা? না, দোকান চালানোর পেছনে একটাই কারণ, বাবার স্বপ্ন, বাবার যেটা শেষ ইচ্ছা ছিল কি আমার দোকানটা কেউ চালাক, আর সেই জন্যই হ্যাঁ বাবা এটা বলেননি কি দোকানটা পার্টিকুলারলি আমার ছেলেকে চালাতে হবে, উনি বলেছেন আমার নিজের কোনো মানুষ চালাক, নিজের কেউ চালাক। এবার ওটার জন্যই কি নিজের বলতে গেলে এবার আমি আছি, এবার আমার সাথে কাকা কাকিমা থাকেন, ওনার ফুললি সাপোর্ট করেন, কিন্তু আমার বাবার স্বপ্ন পূরণের জন্য আমি ভেবেছিলাম কি আমি যে জব করছি এক জায়গায় জব করে যদি ওই জায়গাতে আমি 100% দিতে পারছি, তাহলে নিজের ব্যবসাতে কেন পারবো না। ওটা ভেবেই একদিন এসেছিলাম যদি কিছু করে বাবার স্বপ্নটা জীবনে যদি পূরণ করতে পারি, তাহলে জীবনে অনেক কিছু কি বলবো অ্যাচিভমেন্ট করলাম বলে ভাবি। কারণ হচ্ছে কিনা আমরা নিজের স্বপ্নের জন্য দৌড়াই, আজকে এটা করব ওটা করব সেটা করব, কিন্তু বাবা মার জন্য কতজন দৌড়ায়। আর আমরা মানুষ তো, চাওয়া আর পাওয়া কোনো শেষ নেই, ভগবান আমাদের কোনোটা দিয়েই সন্তুষ্ট করতে পারে না। একদমই। তো তুমি যে ভাইরাল হয়েছো ফার্স্ট তো একটা ভিডিওর মাধ্যমে, যে একটা ভিডিও থেকে তোমাকে সবাই চিনেছে জেনেছে, তো ওই ভিডিওটা যেদিন তোমার করা হয় তো তুমি কি জানতে যে তোমার ভিডিও করা হচ্ছে? এটা আশা করি জানতে। তো ওই ভিডিওটা যে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে, তো এটা কি তুমি জানতে? আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হবে, যেটা কি আমি সাধারণভাবে বাঁচি, তো যেরকম আমার কি ফার্স্টে ভিডিও যেরকম শ্যুট হয়েছিল, শ্যুট হওয়ার পর আমার একটা দাদার সাথে কথা হয়েছে, যেটা জেনুইন, এটা কারোকে বলিনি, এটা বলছি। দাদার সাথে আমার কথা হয়েছিল কি আমি দাদার সাথে কথার মধ্যে আমার দোকান আছে বলে জানতেন, আমার দোকান আছে বলে আমার বাবা মা নেই বলেও জানতেন। জানার পর উনি আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার ওনার দিয়েছিলেন, আমি নাম নিয়ে বলবো না, কিন্তু উনি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছিলেন, এরকম আমার হয় না সাধারণ মানুষরা আমরা জানি কি কেউ ব্লগ করতে গেলে টাকা পয়সা চায়, এরকম আমার হয়েছে। আমি তখন ভেবেছি আমি কোথা থেকে টাকা আনবো, আমি তো দিতে পারবো না টাকা, আর সেইটাই ভেবে আমি তখন উনি নাম্বারটা না আমি কল করিনি। এবার আমার নাম্বারটা ওনাকে দিয়েছিলাম, উনি 3 দিন পর আমাকে কল করেছিলেন কি ভাই তোমার দোকানে আমি ভিডিও করতে যেতে পারি, আমি শিয়ালদার কাছাকাছি যেতে পারি। এবার আমি তখন না অনেক ঘাবড়ে গেছি
পর ভিডিও করবে যেটা হয়, তখন আমার একজন স্যার আছে, ওনার নাম হচ্ছে অঙ্কিত বিশ্বাল। উনি খুব ভালো মানুষ, মানে উনি না আমাকে কি বলবো, একটা মোটিভেশন স্পিকার হয় না সব মানুষেরই, উনি আমার মোটিভেশন স্পিকার। মানে যে মুহূর্তে যে পরিস্থিতিতে আমি ওনাকে কল করলে উনি কিন্তু আমাকে ফুললি সাপোর্ট করে। একটা যদি কি বলুন তো, সাপোর্টটা না শুধু পার্সেন্ট, মানে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট হয় না, অনেক দিক থেকে মেন্টালি সাপোর্টেরও দরকার পড়ে, ওটা বেশি দরকার হয়। আর উনি না ওনাকে কল করার পর আমাকে স্যার একটাই কথা বলেছিলেন, জীবনের যে স্টোরিটা আছে ওটা কিন্তু রিয়েল স্টোরি, আর হয়তো সোশ্যাল মিডিয়াতে ওই রিয়েল স্টোরিটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরাটা এটা কিন্তু মানে অনেক বড় ব্যাপার, আর সেটা যদি তুমি করতে পারছো তাহলে খুব ভালো কথা। ওই একটা কথা, ওনার কথাটা শুনে আমি সঙ্গে সঙ্গে আমাকে উনি বলেছিলেন, জীবনের এত বাইট দিয়ে এসছো, আরেকটা বাইট দাও, দেখি কি অ্যাচিভ করো। আর এই বাইক, ওনার কথাটা এটা শুনে না আমি ওই বাইকটা, মানে উনি আসার পর আমি জানতাম না বাইট কি, তারপরে আমাকে বলেছে এরকমভাবে বলা, তারপরে আমি যে ওনার ফার্স্ট জিনিসটা এইসব আস্তে আস্তে ভিডিওগুলো দাদা করে নিয়ে গেছিলেন। তারপরে আপলোড হওয়ার পর আরও দুজন আসেন, তারপরে দিদি আসেন, তারপরে অনেক মানুষ এসছেন। আর এইগুলো সব কিছু হয়েছে আমার, এই যে ক্রেডিটটা একার না, অনেক মানুষ দাঁড় করিয়েছে, সবার শ্রেয় আছে। ফ্রন্টে তুমি থাকলেও ব্যাক সাইডে অনেক মানুষ আছে। যখন তুমি জানতে পারলে যে তুমি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছো, সবার মধ্যে একটা চর্চার বিষয় এসে গেছো, তো সেই সময় ফিলিংসটা কেমন ছিল তোমার? যখন আমি জানতে পারলাম তখন আমি বিশ্বাস করতে পারিনি কি আমি মানে ভাইরাল হয়েছি বলে। আস্তে আস্তে যখন মানুষ আসতে পারেন, যেরকম সবই হয়, তখন সবাই এসে বলে ভাই তুমি ভাইরাল হয়ে গেলে। আমি তখনও বুঝতে পারিনি, কারণ ভাইরালটা জিনিসটা এত বুঝতাম না। তখন সবার বলার পরে তখন বুঝতে পারলাম কি হ্যাঁ আমাকে মানুষ চিনছে, আর জানছে। তারপরে কোনো যদি আমাদের ফটো নেওয়া হয়, ওটা থেকেই জানতে পারলাম বেসিক্যালি কি হ্যাঁ আমি ভাইরাল হলাম। এই যে এখন ভাইরাল হয়ে গেছো, মানে ভাইরাল হয়ে যাওয়ার পর দোকানের সেল বেড়েছে? আগের তুলনায় বেড়েছে কি? আগের তুলনায় অনেকটাই বেড়েছে। মানে আগে যেরকম 1 কিলো চালের ভাত বসিয়ে যেরকম ওয়েট করে থাকতে হতো কাস্টমারদের জন্য, আর হচ্ছে এখন অনেকটাই বেড়েছে বলতে গেলে। মানে এই পুরো ক্রেডিটটাই কি ভাইরাল হওয়ার জন্য? সবার ক্রেডিট আছে, কিন্তু হ্যাঁ ভাইরাল হওয়ার জন্যই আসছে, কারণ মানুষের কাছে যদি পরিচিতিটা বেড়েছে ওই জন্য মানুষও আসছে, অনেক ভালোবাসাও দিচ্ছেন, আর আমার খাবারগুলো ট্রাই করছে। বাহ, খুব ভালো। তো আমরা সকলেই জানি তোমার ভাতের হোটেল, মেন ভাতের হোটেল। এবার এই হোটেলে আর কি কি পাওয়া যায়? আমার ভাতের হোটেলের বেসিক্যালি যেরকম বাঙালির বেসিক থালিগুলো আছে, ওটার সাথে আমার উড়িষ্যার, যেহেতু আমার বাড়ি হচ্ছে উড়িষ্যায়, আর ওখানকার কিছু কিছু অথেন্টিক আইটেম যেগুলো আমার দোকানে, যেগুলো এখন খুবই স্পেশাল বলতে গেলে, হান্ডি চিকেন, দই বেগুন, আর যে আমার দোকানে যে চোখাটা হয়, কারণ আমরা কি বাঙালি তো একটুখানি ভাত ডাল আলু চোখা দিয়ে, আলু ভাজা দিয়ে মানে খাওয়াটা, ভাজার থেকেও আলু চোখাটা হলে আর কিছু চাই না। আর অনেক হোটেলে এরকম আছে কি যেরকম আমাদের নন ভেজের আইটেম প্রচুর থাকে, কিন্তু ভেজের আইটেমটা না আমরা যেহেতু কমফোর্টেবলি বাইরে হোটেলে খেতে পারি না, এবং অনেক হয়। কিন্তু আমার দোকানে বেসিক্যালি আলু চোখা ডাল, মানে যেগুলো ভেজ প্ল্যাটার, ওটা খুব মানুষের পছন্দের খাবার। আর ওর সাথে আমার যেমন দিদির যেটা ভালো লাগে, স্বস্তিকা দিদি ছোলার ডালের বড়া, ওটা খুবই বলতে গেলে আমার দোকানে সবথেকে ফেমাস আইটেম। মানে আমি ভাইরাল হয়েছি কিনা জানি না, কিন্তু আমার ছোলার ডালের বড়াটা ভাইরাল। মানে দিদি যেদিনকে আসার পর থেকে আমার তার পরের দিন থেকে হাড়াহাড়ি 50 থেকে 60 পিস মতন ছোলার ডালের বড়া আমি একদিনে সেল করেছি। এটা আমার সব থেকে হাইয়েস্ট, মানে যে জায়গায় আমি 5টা কিংবা 6টা 7টা বানাতাম, ওই জায়গায় 50-60 অনেকটা ব্যাপার। কোথায় মানে ওটা বানানোটা আর ওটার মধ্যে এত খুশিতে আমি বানিয়েছি, মানে এটা কোনো ভাবতে পারিনি এই জিনিসটা হবে। সাধারণ জনগণ কোনটা খেতে বেশি চায়? সাধারণ জনগণের যেরকম আমরা একটু নতুনত্ব খেতে ভালোবাসি, এখন খুবই ডিমান্ডেবল আইটেম হচ্ছে ছোলার ডালের বড়াটা, এটা দিদির ফেভারিট। আর দই বেগুন, ওটা আমার উড়িষ্যার পুরোপুরি প্রিপারেশন, দই দিয়ে একটা, মানে রেসিপিটাও সম্পূর্ণ উড়িষ্যা থেকেই? হ্যাঁ সম্পূর্ণ উড়িষ্যা থেকে। এবার আমার নিজস্ব কিছু টাচ আছে, নিজের ধরনের একটু বানিয়ে যেটু করি। আর আমার হান্ডি চিকেন, ওটা পুরো মাটির হাঁড়িতে প্রিপেয়ার হয়,
আচ্ছা, ওটা খুবই ডিমান্ড হান্ডি চিকেন। মানে একটার সময় যদি হান্ডি চিকেনটা যে আমি কুক করে নামাচ্ছি, ওটা 5-10 মিনিটের মধ্যে শেষ। বাহ, তাহলে তো হান্ডি চিকেন খেতে যেতেই হবে নিশ্চয়ই, আমাদের। আপনারাও চলে আসুন, সবাই একসাথে যাই খেতে তাহলে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো পরবর্তী যেটা জানার, যে সকলেই চায় যে নিজস্ব একটা ব্র্যান্ড হোক, মানে একটা ব্র্যান্ড মানে বোঝো তো, বোঝাতে পারছি আশা করি, নিশ্চয়ই। ব্র্যান্ড হোক। তো এই দোকানটাকে নিয়ে কি পরিকল্পনা তোমার? আমার যে দোকানে আসার একটাই কারণ হচ্ছে কি বাবার স্বপ্ন পূরণের জন্য, কারণ আমার বাবা খুবই ভালো রান্না করতেন, আর সেই জায়গায় আমি এখনো পৌঁছাতে পারিনি। আর সত্যি কথা বলতে গেলে বাবার একটা ইচ্ছা ছিল কি ওনার একটা রেস্টুরেন্ট হোক, আর সেটা বাবা পুরো করতে পারেনি। কিন্তু উনি যতদিন মানে ছিলেন, ওনার কিন্তু জীবনের কিছুটা মুহূর্ত, কিছুটা সময় দোকানে দিয়েছেন, আর উনি ওনার 100% দিয়েছেন। আমিও সেটা দেওয়ার চেষ্টা করছি। আর পরবর্তী সময়ে আমি জানি না আমি বড় রেস্টুরেন্ট করতে পারবো কি না, কিন্তু হ্যাঁ, যদি বাবার নাম দিয়ে যদি কিছু আমি করতে পারি, কি বাবার নামটা লেখা থাকবে, তাহলে জীবনে কিছু কি বল পেলাম বলে মনে হবে। এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট। কারণ মানে আগে যেহেতু আমি স্ট্রাগলটা একা করতাম, কিন্তু আমার স্ট্রাগলের মনে না অনেক মানুষ যুক্ত আছে। কারণ মানুষ চাইছেন কি সাগর একটু ভালো জায়গায় দাঁড়াক আর ভালো থাকুক। কারণ বাবা মাকে হারিয়ে একদিন কষ্টটা যেটা আমি করেছি, মানে সেই কষ্টটার যেরকম আমি সাফল্য পাই। কারণ আমার নিজস্ব কোনো ঘর নেই, আমার নিজের বলতে গেলে আমার দোকানটাই, ওটা হয়তো ওটাই গর্ব। হ্যাঁ, ওটা আমার সব কিছু। কারণ আমি যেটা বুঝি, আমার যখন বাবা বেঁচে ছিলেন, ওই দোকানের কিছু পয়সা হলেও এখন অবধি খেয়ে আমি বেঁচে আছি, এখন অবধি আছি, তখনও ছিলাম। আর আমার বলতে গেলে আমি সবাই বলে আমার এটা লক্ষ্মী সেটা লক্ষ্মী, আমার দোকান হচ্ছে আমার লক্ষ্মী। আর ব্যবসা সবসময় লক্ষ্মী হয়, এটা আমি মানি। কারণ ব্যবসার মতন জায়গা মানুষ কোনোদিনও পায় না। আমরা ঘর যেরকম নিজের মতন করে সাজাই না, আমাদের নিজের মতন করে সাজাই, সেটা না দোকানকেও সেরকম। আমিও চাই, ইচ্ছা আছে কি জীবনে যদি কিছু করি, আর মাথার উপরে যেহেতু ছাদ নেই আমার, আমি মাথার উপরে একটা ছাদ বানাবো ছোট্ট করে, আর তারপরে বাবার স্বপ্নটা পূরণ করবো। নিশ্চয়ই হবে, তোমার এই কঠোর পরিশ্রম নিশ্চয়ই তোমার লাইফে সাকসেস এনে দেবে। হচ্ছ সাকসেস, আস্তে আস্তে জীবনে ধাপ আগাচ্ছ, আরও আগাবে, আরও উন্নতি করবে জীবনে। এটাই, রান্নাটা একটা গুণ, রান্না করতে পারাটা একটা গুণ। তো আমি কাউকে ছোট করছি না, কোনো সেলিব্রিটি যদি যায় দোকানে গিয়ে খেতে গেল, তোমার হোটেলে খেতে গেল, এবং তাকে দেখে দেখেই যে সাধারণ জনমানুষ যাবে, এটা একদমই না, যদি তোমার না রান্নার গুণগত মানটা ভালো থাকে। তো তো এই গুণগত মানটা ধরে রাখো কিভাবে? এই মানটা রাখতে কি করো তুমি? দিদি সত্যি কথা বলতে গেলে একটা কথা হচ্ছে, দিদি যেদিনকে এসেছিলেন সেদিনকে আমার কোনো দিক থেকে মনে হয় কোনো রান্না ভালো হয়নি সেদিনকে। এটা এটা জেনুইন, আমার মনে হচ্ছে সেদিনকে কোনো রান্না ভালো হয়নি। কারণ ওনার মতন এত বড় সেলিব্রিটি মানুষকে যা যা আমি খাইয়েছি, দিদির ভালো লেগেছে, এটা অনেক বড়, মানে আমার জন্য অনেক বড় পাওয়া। আর সেকেন্ড কথা হচ্ছে কি, যে মানুষ দিদির পর থেকে যে মানুষ আমাকে চিনেছে, আগের থেকে আমার কি বলবো রেসপন্সিবিলিটি অনেক বেড়েছে, দায়িত্ব বেড়েছে। একটা মানুষ যে আমার দোকানে আসছে, ও যদি খাবারটা যদি ভালো না হয়, উনি কিন্তু একবার আসবে, কিন্তু বারবার উনি আসবেন না। কিন্তু একটা জিনিস হচ্ছে কিনা, আমার এখন যেটা মেন মোটিভ থাকে, রান্না হচ্ছে কিনা বলতে গেলে একটা আর্ট। রান্না কিন্তু সবসময় মানে একরকমের হয় না। হ্যাঁ, এটা বলতে পারি কোনো নুন তেল ঝাল মশলা যদি ঠিক থাকে, কিংবা সেটা হয়তো একটু কম বেশি থাকে, ওটা অ্যাডজাস্টমেন্ট করা যায়। কিন্তু আগের চেয়ে এখন অবধি চেষ্টা করে চলে যাচ্ছি কি আরও ভালো হবে, আরও বেটার হবে। এটার জন্য আগের চেয়ে, কারণ দিদি যে রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছেন, সেই জন্য চেষ্টা করছি। আর সবথেকে ভালো খারাপের রিভিউর যে মেন বলতে পারবে সেটা হচ্ছে কাস্টমার। কারণ যারা খান ওরাই বলতে পারবেন জিনিসটা। আর যতটা আমার মনে হয় সেরকম খাবারের রিভিউটা কেউ ভালোই বলছেন সবাই, কিন্তু তারও আমি চেষ্টা করছি কি আরও ভালো। পরবর্তী সময় এরকম মানুষ আসলে কি সাগরের ভাইয়ের হোটেলে খেতে যাবো, মানে আরও ভালো গুণমানের খাবার লোক খেতে পারো, আর অ্যাটলিস্ট মানুষ স্মাইল মুখ নিয়ে যায়। বাহ, তো এই হোটেলের রান্না কি সবটা তুমি একা করো? হোটেলের রান্না সবটাই আমি একা করি। আর ইভেন আমার এখন কাকা কাকিমা আছেন, ওনারা ফ্রি হ্যান্ড
খুবই সাপোর্ট করেন থাকলে। আর কোনো সবসময় এতগুলো রান্না আমাকে ম্যানেজ যেহেতু করতে হয় কারণ অনেকটাই। এক দু রকমের রান্না না, অনেক পদের রান্না না, হয়। আগে আমি নিজে একার হাতেই করতাম, মানে যখন ভাইরাল হইনি তখন আমি নিজের আচ্ছা। একার হাতেই করতাম। আর ভাইরাল হবার পরে দিদি আসার পর থেকেও আমি কিছুদিন করেছি, রিসেন্টলি ওনারা এসছেন। এবার যেহেতু আমার ম্যান পাওয়ার যেহেতু দরকার হলো, তারপর সেকেন্ড কথা হচ্ছে কি আমি অতটা সক্ষম না কি একটা মানুষকে মানে টাকা দিয়ে রাখতে পারবো, ওটা আমি না। কারণ এখন মানে মানুষ ভালো আছে খারাপ আছে, তারপরে একটা মানুষকে রাখতে গেলে তো সব কিছু দেখতে হবে। একদমই তাই। আর ওনারা তো ফার্স্ট থেকেই আমার সাথে ছিলেন, কিন্তু অসুস্থতার কারণে ওনারা ছিলেন না। আর ঠাকুরের যেটা আশীর্বাদে কি আমি ভাইরাল হলাম, কিন্তু এখন নিজের পুরোপুরি চেষ্টা করছি এরকম আরও ভালো হবে খাবার, কি পরবর্তী সময় মানুষ এটা খেয়ে, যেরকম আমি শুনেছি, এটা হয়তো আমার ক্যামেরার সামনে বলা উচিত না, যারা ভাইরাল হয়ে যায় এই কথাটা আমার কাছেও এসছে, ওরা কিন্তু ওদের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে। কিন্তু আমি একটা কথা বলতে পারবো, আমার কোয়ালিটি নিয়ে আমার কোনো কম্প্রোমাইজ এখনো অবধি নেই, আর পরবর্তী সময় থাকবে না। হ্যাঁ, এটা বলতে পারি যে জায়গায় আমরা কোয়ালিটি ভালো পাই, কোয়ান্টিটি কম পাই, কিন্তু আমার সেই জায়গায় যেহেতু আমার প্রাইসগুলো যেই দামে আছে, ওই জায়গায় আমার কোয়ালিটি যথেষ্ট ভালো, এই কথাটা আমার কাস্টমাররা বলে। হ্যাঁ, হয়তো কোয়ান্টিটি একটু কমতে পারে, এটা মিথ্যে কথা বলবো না, কিন্তু হ্যাঁ, এটা কি আমার অনেক মানুষরাই কি ভালো বলছেন, যারা কি সবার তো সব জিনিস ভালো লাগে না, কিন্তু ওনারা যেই কথাগুলো বলে যাচ্ছেন ওটাকে আমি মানছিও, আর পরবর্তী সময় ওটাকে আরও ভালো করার চেষ্টা করছি। আর এটাও সত্যি কথা কি, যে মানুষগুলো বলতেন কি মানে মানুষ ভাইরাল হয়ে যাওয়ার পর কোয়ালিটি নিয়ে অনেক কম্প্রোমাইজ করেন, কিন্তু এই জিনিসটাকে আমি বেশি মাথায় রেখেছি কি সাগর ভাইয়ের দোকানে মানুষ আগে যেরকম খাবার খেয়ে গেছিলেন এখনও সেরকম খাবে, আর পরবর্তী সময় খাবে। এটা নিজেকে চ্যালেঞ্জ করেছি কি কোনোদিনও কোয়ালিটি আর কোয়ালিটি নিয়ে কোনোদিনও কম্প্রোমাইজ করবো না, আগের চেয়ে আরও বেটার করবো, যাতে কি মানুষ ভালো বলুক, এটা সবসময় চেষ্টা করছি। কারণ জনগণের ওপরেই সবটা। নিশ্চয়ই, কেন আমার কাস্টমার হচ্ছে প্রথম, কারণ ওনারা না থাকলে আজকে এই জায়গায় হতো না। যে মানুষগুলো খেতে আসছেন ভিডিওটা দেখে, ওরা কিন্তু অনেক আশা নিয়ে যাচ্ছে সাগর ভাইয়ের হাতে রান্নাটা খাবো, কীরকম রান্না করে, যেহেতু আমার এজটা অনেক ছোট। আর ওনাদের আশাটা না, এটাই আমার জন্য অনেক বড়, মানে কি বলবো, পাওয়া। এই জিনিসটা সবসময় সবাই পায় না, এটার জন্য যথেষ্ট চেষ্টা করছি আরও ভালো করার জন্য। একদম। তো একটা নাম, মানে স্বস্তিকা মুখোপাধ্যায়, এই নামটা অনেকবার শুনছি তোমার মুখে, আমরা সকলেই জানি উনি তোমার হোটেলে গেছিলেন, শুধু যাননি, গিয়ে বসে খেয়ে পর্যন্ত এসছেন। তো সেই দিনের অভিজ্ঞতাটা তোমার কেমন ছিল পার্টিকুলার? তুমি কি জানতে উনি আসছে? সেদিনের অভিজ্ঞতা বলতে গেলে আমি জানতাম না, আর সেদিনকে আমার এখন যদি টাইমিংটা মনে আছে, দিনটা মেবি বৃহস্পতিবার ছিল। আর সেদিনকে আমার সাথে যেটা হয়েছিল কি, আমার গ্যাস একটা অলরেডি খালি হয়ে গেছে সিলিন্ডারটা। এবার আমি সেই মানে চিন্তার মধ্যে আমার বাসে লেট হয়ে 9:30টার সময় দোকানে এসেছি। আমাদের যে নিউজ চ্যানেল, ওটা আমি নাম নিয়ে বলবো না, কিন্তু নিউজ চ্যানেলের একজন স্যার এসে উনি দাঁড়িয়েছিলেন আধ ঘন্টা ওয়েট করে। এবার আমি দোকান খুলেছি, সব কিছু রেডি করেছি, কিন্তু উনি জানতেন কি স্বস্তিকা দিয়ে আসছেন না, আমি জানি মানে তখনও পর্যন্ত তোমাকে বলা হয়নি। আমি দিদি আমার পোস্টটা শেয়ার করেছিলেন বলে, মানে তার আগের দিন রাতে 12টার সময় জানতে পারি দিদি পোস্টটা শেয়ার করেছে। কিন্তু পোস্টটা শেয়ার করা আর সঙ্গে সঙ্গে দিদি আসা, এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। এবার যেরকম হয়েছে না, আমি নিজের মতন যেরকম জেনুইনলি রান্নাবান্না সব করি, আর সেদিনকে অনেক লেট হয়েছিল আমার রান্নাবান্না করতে। আর কিন্তু হ্যাঁ, যখন জানতে পারি তখন টাইম হচ্ছে 11:30 সকাল 11:30। তখন আমার 1টা থেকে খাবার দাবার স্টার্টিং হয়, 11:30টার সময় জানার মধ্যে আমি পুরো শক। কি দিদি, আমাকে একজন এসে, ওনার টিম থেকে একজন এসে বলছেন তুমি জানো আজকে স্বস্তিকা দিয়ে আসছে। তখন আমি বলছি স্বস্তিকা দিয়ে আসছেন, আমি তখন ভাবছি কি না উনি মনে হয় এই করে বলছেন, আমি তখন এতটা মজার ছলে বলছেন। এবার আমি যেটা হয় আমি তখন ভাবিনি, এবার আমি আমার মতো রান্না করেছি। তখন দিদি যখন এসছেন তখন আমি পুরো অবাক। আর সত্যি কথা বলতে, যেই মানুষকে আমি এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, ক্যামেরার সামনে দেখেছি, আর মানে ওনার মানে আমার দোকানে এসে যে দাঁড়ানো, আমাকে এত সাপোর্ট করা, তখন সত্যি কথা বলতে আমি মানে ভাবতে পারিনি জিনিসটা হবে। মানে এটা আমি যেটা জীবনে ভাবি, মানুষের মানে প্রতিটি মুহূর্তে একটা সম্ভাবনার মুহূর্ত। তখন আমি রিয়েলাইজ করলাম আমি যে জিনিসটা ভেবে এসেছি, মানে মানুষ কখন কোন জায়গায় পৌঁছাবে আর এটা কেউ জানে না, কেউ না। আমি তখনও এটাই ভাবলাম কি সত্যি কথা বলতে এটা একটা আমার জীবনে একটা সম্ভাবনার মুহূর্ত।
কারণ দিদির আশা, দিদি এত সাপোর্ট করা, আমি আর আশার মধ্যে থেকে যেটা কি আমার বেশি পাওনা, যেটা আমি কি দিদি বসে খাওয়া, কারণ ওনার মতন মানুষ, একটা মানুষের বড় মন না থাকলে না কোনোদিনও পাইস হোটেলে বসে মানে কেউ খাবে না। আর সত্যি কথা বলতে দিদির অনেক বড় মন, অনেক, কারণ দিদির ভালোবাসায় আজকে আমার এই জায়গা। আর ওটার মধ্যে ব্লগারদের, ইউটিউবারদের সবার শ্রেয় আছে, কিন্তু আমার মনে হয় কোনো জায়গা থেকে দিদির অনেকটাই বেশি। মানে ওই পাওয়ার কোনো ভাগ হবে না, ওই মুহূর্ত কখনো ভোলা যাবে না, মানে এমনই মুহূর্ত, একটা দাগ কেটে যাওয়া মুহূর্ত। কারণ এরকম অনেক মানুষ আছেন কি স্ট্রাগল করে দাঁড়িয়েছেন, অনেক মানুষ আছেন, অনেক মানুষকেও দাঁড় করানো হয়েছে, কিন্তু আমাকে এত বড় মানুষ যে দাঁড় করাবে আমার স্টোরিটাকে শুনে, আর আর দিদির মতন মানুষ, কারণ ওনারা বেসিক্যালি নিজের কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকেন, আর এতটা সময় বের করে আসা দোকানে। আর সত্যি কথা বলতে দিদি অনেকক্ষণ ওয়েট করেছে, কারণ আমার রান্নাটা কমপ্লিট হয়নি। এই জিনিসটা না অনেক বড় পাওয়া, ওয়েট করা, যে শুধুমাত্র সাগরের হাতে রান্না খাবেন বলে, এটাই। আর সব থেকে বড় কথা কি, দিদি যেটা অন ক্যামেরা একটা কথা বলে গেছেন কি, সাগর ভাইকে আমি এসছি, ওকে সাপোর্ট করুন, আপনারাও করুন, ওর দোকানে এসে খান, ওটা কি ও খুবই ভালো রান্না করে। দিদি মানুষকে ইনভাইট করেছেন, যে জায়গাটাতে আমি বলতে পারি না, কিন্তু ওনার মতন মানুষ না, উনি বলেছেন কি সাগর ভাইকে আসো, আমরা তো এই দিক থেকেই যাই, লেক ভিউ ক্রসিংয়ের ঠিক সামনে সাগর ভাইয়ের দোকান, ওকে একটু সাপোর্ট করুন, ওর পাশে একটু দাঁড়ান, যাতে কি ও একটু ভালো থাকতে পারুক। বুক ভরা ভালোবাসা দিয়ে গেছে। এটাই, এই জিনিসটা কতজন বলে, আমি মানে খুব প্রাউডলি বলতে পারি এই জিনিসটা কি দিদির মতন মানুষ আছেন বলে না আজকে আমাদের মতন মানুষকে মানুষ চিনেছে, এটা কিন্তু সত্যি কথা। আর রিয়েলিটিটাকে কোনোদিনও কেউ চেঞ্জেস করতে পারবে না, পারিনি, এখন অবধি পারবে না। রিয়েলিটি তো রিয়েলিটি বস, ওটা কখনো চেঞ্জ হয় না। তো এই যে দোকানটা তুমি চালাচ্ছ, এই দোকানটা কি সম্পূর্ণ নিজের হাতে তৈরি করেছো, না দোকানটা ছিল না সেই দোকানটার হাত ধরেছো তুমি? দোকান হচ্ছে বাবা 22 বছরের দোকান, বাবাই আগে চালাতেন, কিন্তু বাবা যখন মানে মারা যাওয়ার পরে দোকানটা আমার মানে মাসির কাছেই ছিল, উনি পুরোপুরি করতেন দোকান। আর আমার এই দোকানের পেছনে অনেক স্টোরি আছে, কি মানুষ যে আমার দোকানে যে ভাড়ায় নিয়েছিল উনি দোকানটা আমাকে দেবেন না, আর এই না দেওয়ার পেছনে মানে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছুই। কিন্তু হ্যাঁ, আমার ফ্যামিলির যে বাড়ি মানে আছে ক্যালকাটাতে, আমার মামি, আমার মাসিরা, ওনারা অনেকটাই সাপোর্ট করেছেন, সাপোর্টের দ্বারা কি, আর আমাদের ওখানকার যে আছেন, যে মেন বিধায়ক আছেন, উনি ফুললি সাপোর্ট করেছেন, আর ওনাদের জন্য আজকে দোকানটা আমি পেয়েছি। আর দোকানটাকে মানে এত সুন্দরভাবে আমার করার পেছনেও ওনাদের অনেক মানে হাত আছে। সত্যি কথা বলতে গেলে আমাকে অনেক স্ট্রাগল করে আমাকে দোকান পেতে হয়েছে। আর যে দোকান আমার চালাচ্ছিলেন উনি আমাকে একটা কথা বলেছিলেন, এই দোকানটা যদি আমি না করতে পারি তাহলে আমি কাউকে করতে দেবো না, কিন্তু আমি সেই জায়গায় একটাই স্মাইল করেছিলাম, আমি করে দেখাবো। তো তুমি আর তোমার যে ছোট বোন, তো তোমরা এখন থাকো কোথায়? আমার বোন থাকে হচ্ছে কাকা কাকিমার কাছে, আমিও থাকি কাকা কাকিমার কাছে, মানে আমরা দুজনেই ভাই বোন কাকা কাকিমার কাছেই মানুষ। মানে মা বাবার অ্যাবসেন্সটা সেই কাকা কাকিমা পুরো। আর আমি আমার কাকা কাকিমাকে বাবা মাই রাখি, ছোটোবেলাতে যেহেতু ওনাদের কাছেই মানুষ, ছোটোবেলা থেকেই অনেক বাবা মাকে হারানোর পর ওনাদেরকে দেখেছি। অনেক আরও মানুষরাও ছিলেন, কিন্তু বলে না কি ছেলে মেয়ের মতন দেখা যেটা হয় ওটা কাকা কাকিমাই করেছে। আর আমি খুবই কী বলবো, ঠাকুরের কাছে মানে ধন্যবাদ জানাই কি আমাকে বাবা মাকে হারানোর পর আমি একটা বাবা মা এরকম পেয়েছি কি খুব কেয়ারিং। আর বেসিক্যালি আমার কাকিমা, উনি খুব কেয়ারিং। এই জিনিসটা খুব কম পাওয়া যায়, যে নিজস্ব মা বাবাকে হারানোর পর কোনো মানুষ যদি তাদেরকে দেখে, তো সেখানের মধ্যেও কোথাও না কোথাও অবহেলা লুকিয়ে থাকে। সেই জায়গা থেকে একটা এত বড় সাপোর্ট, এত বড় ভালোবাসা বা যা বলো, মা বাবার সম্পূর্ণ জায়গাটা তোমাকে দিচ্ছে। তো ওই কাকু কাকিমার অবদানটা কোনোদিনও ভুলো না। মানে নিজের মা বাবা থাকলে যতটা সাকসেস হওয়ার পর যেটুকু পারতে করতে, সেটা আশা করব কাকু কাকিমার জন্য করবে। না, আমার সত্যি কথা বলতে কাকু কাকিমা খুবই ভালো, কারণ আমার বেসিক্যালি আমার কাকিমা তো আমাকে প্রচণ্ড ভালোবাসেন, কারণ যেটা মায়ের স্নেহটা। আমার যদি একটা শরীর খারাপ হয়ে যায়, ওনার
কী বলবো, উনি আর ওনার খাওয়া দাওয়া বন্ধ, কেন শরীর খারাপ হলো, এই হলো সে হলো, এই আজকালকার দিনে পাওয়া যায় না। আমার কাকা হয়তো উনি আমার বাবার ভাই, ওনার যতটা আমার সাথে কানেক্ট হওয়ার কথা, কিন্তু আমার কাকিমা বেশি আমার সাথে কানেক্ট। মানে এখন অবধি মানে মায়ের ভালোবাসাটা উনি দিয়েছেন, আমার মাও এতটা দিয়ে যান, কিন্তু উনি অনেকটাই দিয়েছে। আমি যেটা বুঝি, জন্ম সবাই দিতে পারে, কিন্তু যে কর্মটা না, ওটা কিন্তু সবাই পারে না। আর যে পারে, ওর দরজাটা হচ্ছে ভগবান তুল্য। একদম তাই। তো আমরা যেটা জানতে পারলাম যে বাবা মার পরে তুমি তোমার কাকু কাকিমার থেকে একটা মেন্টালি সাপোর্ট পেয়েছো, একটা আর্থিক সাহায্য পেয়েছো, তো সেটা তো একটা পজিটিভ দিক গেল, একটা মোটিভেটেড দিক গেল। তো ডিমোটিভেট কি হয়েছে তোমার সাথে, সেই ঘটনাটা যদি বলো। যেটা হয়েছে কিনা, আমি প্রথমে যখন আমি দোকানটা পাই, আমি আগে ফার্স্টে তো আইটিআই করেছি, মানে আমি 10th-এর পর আইটিআই করেছি। আইটিআই পরে একটা কোম্পানিতে জব করতাম। আমি আইটিআই টাইমে যে হস্টেলে থাকতাম, ওখানকার একজন ম্যাডাম, উনি আমাকে একটা কথা বলেছিলেন, যখন কি আমি ডিসিশন নিই কি এবার ফাইনালি আমার বাবার দোকানটাকে আমি চালাবো। দেখি না কি জীবনের কিছুটা, আমার তো এখন মনে হয় জীবনে কিছু অ্যাচিভ করলাম না, জীবনের কিছুটা বছর আমি দোকানকে দিয়ে দেখি দোকানটাকে দাঁড় করাতে পারি। আর উনি একটা কথা বলেছিলেন, সাগর জীবনে কোনো বড় কিছু করতে পারবে না, ওকে ওই ফুটপাতে বসে ওই লোক পরের এঁটো মাজতে হবে। ওনার কথাকেও আমি স্মাইল করেছিলাম, ম্যাডাম আপনি যদি এটা বুঝতে পেরেছেন, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। কিন্তু আমাদের সবার উপরে না একজন আছে, যে হচ্ছে কি ভগবান। কারণ ভগবান কোন জায়গাতে, মানে আমি যেটা বুঝি, একটা মানে গরিবকে যদি বড়লোক করে থাকেন সে হচ্ছে ভগবান, একটা বড়লোককে যদি গরিব করে থাকেন সে হচ্ছে ভগবান। ভগবান ছাড়া আমাদের কারোরই কোনো গতি নেই। আর ওনার কথাকে আমি সবসময় মাথায় রেখেছি। দেখার পর ওনার যে ডিমোটিভেটটা আমাকে সব জায়গায় উনি করেছেন, ও জীবনে বড় করতে কিছু করতে পারবে না, তাও ওনার কথাটাকে শুনে ডিমোটিভেট না হয়ে, ইভেন কি আমার দোকান যেখানে করি ওখানে অনেক মানুষ এরকম বলে পড়াশোনা করে না, কিছু করে না, আর বাবার দোকানে এসে চালায়, আর জীবনে কিছু বড় করতে পারবে না, এই লোকের বাসন মাজছে, আর কি রান্না করে খাওয়াবে, কতদিন দোকান চালাবে। ইভেন আমি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেও এই কথাটাই বলেছেন, ওর দোকানে কতদিন ক্যামেরা চলবে, ওর দোকানে ওকে কে চিনবে। আজকে আসছে ক্যামেরা, কালকে কেউ থাকবে না, কোনো ইউটিউবার থাকবে না, ওকে কেউ চিনবে না। আর আর কী করে জীবনে, কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে না, শুধু বড় বড় কথা বলে জীবনে। এরকম অনেক মোটিভেট। ইভেন আমার দোকানে কাস্টমার খাবার সার্ভ করে দিয়েছি, থালা ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ একটাই ছিল, ভাতের কোয়ান্টিটিটা একটু কমে গেছিলো, উনি খাননি, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এই জিনিসটাও আমাকে সহ্য মানে করতে হয়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যে না, আমি যেটা দোকান স্টার্টিং, মানে আমি যখন ফার্স্ট দোকান স্টার্টিং করি একা, আগে তো কাকিমা ছিলেন, কাকিমা অসুস্থ হবার পর আমি বেসিক্যালি মানে দোকান একা যখন চালানোর ডিসিশনটা নিই, তখন আমার মানে ভেবেছিলাম কী করে চালাবো। তারপরে একটা কথা ভেবেছিলাম আমি একদিন করে দেখি। ওই একদিনে আমি 1 সপ্তাহে গেছি, 1 সপ্তাহ থেকে আমি 1 মাসে গেছি, 1 মাসের থেকে 1 বছর, আজকে 1.5-2 বছরের কাছাকাছি হবে একার হাতে চালায়। এটা হচ্ছে কি না, এইসব মানুষের ক্রেডিট, এটা আমার না। একটা সবাই যদি ভালো বলবে না, তাহলে জীবনে আগাতে পারবো না। কারণ সবাই ভালো বললে নিজেকেও মনে হবে হ্যাঁ আমি ভালো। কিছু মানুষ এরকম আছেন কি, যাদের জন্যও আমি দাঁড়িয়েছি, যারা ডিমোটিভেট করেন না, জীবনে ওনাদের অনেক বড় অবদান থাকে। কারণ মোটিভেট সবাই করতে পারবেন, কারণ আমাদের মোটিভেশন চ্যানেল ইউটিউব খুললে অনেক আছে, কিন্তু ডিমোটিভেট চ্যানেল কতটা পাবে মানুষ, অনেক কম। এটাই হচ্ছে কারণ সবাই যদি ভালো বলে তাহলে আমরা ভগবান হয়ে যাব, আর ভগবানকেও সবাই ভালো বলেন, আমরা তো মানুষ। তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর আশেপাশের মানুষের থেকে কতটা সাপোর্ট পেয়েছো? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর আশেপাশে মানুষের থেকে সাপোর্টটা বেসিক্যালি অনেকটাই পেয়েছি। কারণ হচ্ছে কিনা সেরকমভাবে পাইনিও বলতে গেলে, আর পেয়েছিও বলতে গেলে। কারণ হচ্ছে কিনা আমার ভাইরাল হওয়ার পর একজন আঙ্কেল এসছিলেন, উনি না অনেকটাই হেল্প করেছে। কারণ আমার আগে প্রথমে যখন রান্না করতাম একটা গ্যাসের ওভেন ছিল, তখন এতগুলো রান্না ম্যানেজ করাটা আমার প্রতি অনেক অসুবিধা হতো। আর উনি আমাকে একটা গ্যাসের সিলিন্ডার কিনে দিয়েছেন, একটা ওভেন কিনে দিয়েছেন, একটা বড় কড়া কিনে দিয়েছেন রান্না করার জন্য। আর সবথেকে বড় কথা, আমার আগে বেঞ্চ টেবিলগুলো পুরো মানে ভাঙা ছিল, মানে লোক বসতে খুবই অসুবিধা হতো। আর যখন দিদিও এসছেন না, দিদিও কিন্তু ওই ভাঙা বেঞ্চ টেবিলে বসে খেয়ে গেছেন, স্বস্তিকার দিদিকে। আচ্ছা। আর উনি আমাকে একটা ডাইনিং টেবিল গিফট করেছেন, তার সাথে দুটো মানে 4টে চেয়ারও গিফট করেছেন কি মানুষ বসার জন্য।
আর এটা আমাকে গিফট করেছেন আরেকজন দাদা, এসে আমাকে একটা মিক্সি গ্রাইন্ডার, আমার যেহেতু হ্যান্ড মিক্সারে আমি মশলা বাটতাম, আর ওটা গিফট করেছেন। অনেক মানুষ এসেছেন যারা কি গিফট করেছেন, কিন্তু ভাইরাল হওয়ার পরে যেটা আমার সাথে হয়েছে, আমার যেহেতু দোকানের উপরে প্লাস্টিক থাকে, যেই জায়গায় আমি দাঁড়িয়ে খাবার সার্ভ করি সেই জায়গায় ইচ্ছা করে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। আর যে জায়গায় কি আমি বৃষ্টির দিনে আমার খুব অসুবিধা হয় বলে, আর এটার জন্য ওনাকেও থ্যাংক ইউ বলি, কারণ উনি যে ব্লেডটা করেছেন তার জন্য আমি আরেকটা নতুন প্লাস্টিক দিয়ে আমার দোকানটা আরেকটু সাজাতে পেরেছি। এটার জন্য ওনাকেও থ্যাংক ইউ জানাই, কারণ উনি যদি ব্লেডটা না মারতেন তাহলে কিন্তু আমার দোকানটাকে আমি সাজাতে পারতাম না। আর এটার জন্য এটাও কিন্তু অনেক বড় ব্যাপার। হ্যাঁ, একদমই। তো আরেকটা কথা, যে হোটেল তো চালাচ্ছ, সারাদিন হোটেলে সময় চলে যাচ্ছে, তো এই হোটেলের পর যে অবসর টাইমটা পাচ্ছ সেই সময়টা কি করা হয়? হোটেলের পর অবসরের সময়টা আমি সত্যি কথা বলতে গেলে ফ্রি থাকি না, কারণ আমাকে দোকান থেকে 5:30টার সময় বেরোই জিনিস গুছিয়ে। এবার আমার কাকিমা অনেকটাই অসুস্থ, এবার উনি বেশি দিয়ে আবার আমাকে বাজার করতে হয়, বাজার করে এবার বাজার ফাজার করে এবার 7:30 8টার সময় আমি বাড়ি ঢোকার পর সবজি কাটতে হয়। আর পরের দিনের সবজি, হ্যাঁ, সবজি সব রেডি করতে হয় বাজার গুছিয়ে। এবার 9:30 10টা থেকে মানে খাওয়া দাওয়া করি। এবার হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি, আমি যেটা আমার বেসিক্যালি যে 1 ঘন্টা আধ ঘন্টা আমি করি, সেটার জন্য আমি একটুখানি কি বলবো, একটু ফ্রি হয়ে থাকতে ভালোবাসি, আমি একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে ভালোবাসি। ফ্রি টাইমে দরকার পড়ে সারাদিন ব্যস্ততার মধ্যে। আর আরেকটা কথা হচ্ছে কি, আমি বেসিক্যালি অনেক মানুষের ভিডিওসগুলো দেখি, যেগুলো কি অনেক মানুষের থেকে শেখা যায়, কারণ লার্নিংয়ের তো কোনো পয়েন্ট হয় না। আর এটাই করি। আর ঘুমাতে খুবই ভালোবাসি, কিন্তু আমি ঘুমাতে পারি না। কিন্তু ঘুমটাও খুব দরকার, সারাদিন এত পরিশ্রমের পর ঘুমটার ভীষণ দরকার। আর যেটা কি, ফ্রিলি আমি ঠাকুরের মন্দিরে যেতে খুব ভালোবাসি, আমার কালীঘাট হোক, অনেক মন্দির হোক, আমি এই ফ্রি টাইমে আমি যেতে খুব ভালোবাসি। তো সাধারণ দর্শকদের তুমি কি বলে ইন্সপায়ার করতে চাও? সাধারণ দর্শকদের একটাই কথা আমি বলতে চাই, ইন্সপায়ার কথাটা এটাও আমি বলতে চাই, আমি যেটা বুঝি, বেশি মানুষদেরকে দেখে ইন্সপায়ার হওয়াটা উচিত না, এটা ফার্স্ট। এটা আমার নিজের মনের কথা। কারণ হচ্ছে কিনা, আমরা যদি একে ওকে দেখে ইন্সপায়ার হলাম, তাহলে সেটা কপিটা করার থেকে কেন আমাদের সবার স্টোরি অনেক আলাদা আছে, কারণ সবার স্ট্রাগলও আলাদা আছে, কারণ অনেক মানুষের জন্য অনেক মানুষ দাঁড়িয়েছে, অনেক মানুষের জন্য অনেক মানুষ ডিমোটিভেট হয়েছে। তার থেকে ভালো নিজের স্ট্রাগলের স্টোরিটা নিজে বানান। আর একটা কথা বলতে পারি, সব মানুষের কথাই শুনবেন, কিন্তু যেটা নিজের ভালো লাগবে। কারণ আমি যদি একটা মলে যাই, আমাকে 5 রকমের কিন্তু অপশান আছে, আমি এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, কিন্তু চয়েস আমার, আমি কোনটা করবো। দেখো, আমার দোকানের ব্যাপারে আমাকে অনেক মানুষ বলেছিলেন, একা হোটেল হয় না, দোকান একা চালানো যায় না, তুমি বাচ্চা ছেলে কি রান্না করবে, এগুলোর মধ্যে না চয়েস আমার ছিল না, আমি করব। এটাই হচ্ছে কি না, আপনারা ডিমোটিভেট কোনোদিনও হবেন না, সরি। আর নিজেকে ইন্সপায়ার করবেন, নিজে ইন্সপায়ার করবেন। তার থেকে ভালো আপনারা বেসিক্যালি অনেক মানুষের থেকে জিজ্ঞেস করার থেকে নিজের যেটা ভালো লাগছে, নিজের যেটা করবেন, নিজে করে দেখুন না। যে জিনিসটা আমি বুঝি, আমার মতন অনেক ভাই বোনরা আছে যারা কি অনেক স্ট্রাগল করছে, এরকম অনেক মানুষরাও আছে যারা কি স্ট্রাগল করে উঠছেন। আপনাদেরকে একটাই কথা বলতে চাই, জীবনে কোনোদিনও সুযোগ হাতছাড়া করবেন না, কেন ভগবান সুযোগ সবসময় দেন না। আর যে পরিস্থিতিতেই থাকুন না কেন, যেখানেই থাকুন না কেন, একটাই কথা মনে রাখবেন, ভগবান কারোর সাথে অন্যায় করেন না, সবার সাথে ভালো করে। আমার সাথেও করেছেন, আপনার সাথেও করবেন, কিন্তু সব কিছু যদি ভগবান করে দেবেন, তাহলে আমরা মানুষ হয়ে কিছু করতে পারবো না। ওই জন্য ভগবান কিছু জিনিস আমাদেরকে করতে ছাড়েন, কি যা আমরা নিজে করতে পারি। আর একটা কথা এটাই বলবো, অনেক মানুষের অনেক কথা আছে কি, যা নিজের ক্রেডিটটা কোনোদিনও নিজে ধরে দাঁড়াবেন না, কেন সব মানুষের পেছনে কিন্তু অনেক মানুষ কিন্তু দাঁড় করিয়েছে। আজকে যদি সাগরকে দাঁড় করানোর পেছনে কিন্তু আপনাদের অনেক হাত আছে, কারণ সাগর আজকে আমি যদি একটা মাংস রান্না করছি, মাংসতে নুন তেল ঝাল সব কিছু দিয়ে মানুষের যদি ভালো লাগে, ওই পুরো ক্রেডিটটা আমার। কিন্তু আমরা যদি একটা জায়গাতে একটা লেভেলে যদি পৌঁছে যেতে পারছি, ওটার জন্য কিন্তু অনেক মানুষের শ্রেয় আছে। আরেকটা কথা, নিজেকে সবসময় সাধারণভাবে রাখবেন, তাহলে আপনিও খুশি থাকবেন, আপনার সাথে যে মিশবে
সেও আপনার সাথে মিশে খুশি থাকবে। এটাই মনে রাখবেন, আর জীবনে কোনোদিন হার মানবেন না, কেন যে হেরে যায় তাকে দুনিয়ার লুজারই বলে, আর উইনার যারা হয় ওদের পেছনে দুনিয়াই তো পড়ে থাকে। এটাই হচ্ছে মেন, এতটাই বলবো। ধন্যবাদ। তো আমরা আমাদের আড্ডার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো সাগরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের এই আড্ডা ঘরে এসে তোমার সময় দেওয়ার জন্য। হোটেলের একটা ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততার মাঝেও তুমি যে এসছো, তো একটা সামান্য ছোট্ট উপহার তোমার হাতে আমরা তুলে দিচ্ছি আড্ডা ঘরের পক্ষ থেকে। তো এটা তোমার জন্য। যদি আমাদের এই আড্ডা ঘরের মানুষদের জন্য যদি তুমি কিছু বলো তো। সত্যি আড্ডা ঘরের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, কারণ এই যে আপনারা এই প্ল্যাটফর্মটা বানিয়েছেন, এই প্ল্যাটফর্মের জন্য অনেক মানুষের কাছে অনেক মানুষ পরিচিতি পাবে। আর সত্যি কথা বলতে না, মনের কিছু কথা আমাদের সবসময় মনের ভেতরে থাকতে পারে, যেরকম কি আমি আমার মনের কথাটা বলতে পেরেছি আজকে এই আড্ডাঘর ছিল বলে। এই যে এত বড় প্ল্যাটফর্মটা সবসময় পাওয়া যায় না, এটার জন্য আমি খুবই সৌভাগ্যমান। আর যে মানুষগুলো এখানে আসছেন এবং এসে গেছেন, আর ওনারা জীবনে এত কিছু মানে বলে মানুষকে ইন্সপায়ার করতে পেরেছেন, এটা অনেক বড় ব্যাপার। আর আমি আড্ডাঘরকে খুবই ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আশা করি আড্ডাঘরে এসে ভীষণ খুশি হয়েছো তুমি। আমি সত্যি কথা বলতে গেলে খুবই খুশি। আর কারণ হচ্ছে কি না, এই যে জিনিস আজকে এটা আমার প্রথম, আজকে এত ক্যামেরার সামনে, এত বড় ক্যামেরার সামনে আজকে যে এত সুন্দরভাবে একটা কি বলবো প্ল্যাটফর্ম আমাকে বানিয়ে দেওয়া হয়েছে, এটা একমাত্র এটা আমার প্রথম আড্ডাঘরের জন্য। থ্যাংক ইউ। আপনারাও চাইলে সাগরের মতো আমাদের এই আড্ডা ঘরে আসতে পারেন। এই আড্ডা ঘরে আসার জন্য আপনাদের যে ছোট্ট কাজটি করতে হবে সেটা হচ্ছে এই স্ক্রিনে দেওয়া নম্বরটির সাথে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের আড্ডা ঘরে চলে আসুন। আর আজকের এই আড্ডা ঘরের অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করবেন। সাথে আপনাদের যে মন্তব্য, আমাদের এই অনুষ্ঠান পরবর্তী যে অনুষ্ঠান আসছে বা যে অনুষ্ঠান চলে আসছে, তো সেই অনুষ্ঠানটি কেমন লাগছে সেটা মন্তব্যটি কমেন্ট সেকশনে লিখে যেতে